কথায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই বললেন কাদের। বাক স্বাধীনতা নিয়ে সংগ্রাম করতে হচ্ছে অভিযোগ মঈন খানের। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট ৮ মে, প্রচারণা শেষ হচ্ছে কাল। প্রভাব বিস্তারের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের হিড়িক। গাজীপুরের দুর্ঘটনার প্রভাব কাটেনি এখনো, শিডিউল বিপর্যয়ে লন্ডভন্ড ট্রেনের সেবা, স্টেশনে কয়েক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি। ২৪ ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, ছড়িয়ে পড়ার আশঙ্কা। পানি ছিটানো হচ্ছে হেলিকপ্টার থেকে। এবং তাপমাত্রা কমে আসায় খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, গরমের তীব্রতা কমেছে অনেকটাই। সপ্তাহ জুড়েই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে রয়েছে আমি ফারনাজ জুই। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সত্য কথায় আমেরিকার স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের জন্য সরকার চাপে আছে। প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য উপজেলায় আওয়ামী লীগ প্রতীক দেয়নি বলেও জানান ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে উঠে আসে বৈশ্বিক টালমাটাল পরিস্থিতি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবে সরকার চাপে আছে। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না। তাদের আমরাও চাপ অনুভব করছি। যেমন আমাদের দ্রব্যমূল্য চাপের মুখে, এটা তো অস্বীকার করলে বাস্তবতাকে অস্বীকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে। তিনি জানান, মন্ত্রী এমপি স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত। যদি কোনো পরিবারে কেন্দ্রীভূত হয়ে যায়, তখন দলের অন্যান্য নেতা কর্মীরা ভাবে তাদের আর এখানে কোনো ভবিষ্যৎ নেই, এবং সে কারণে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে। আমরা নীতিগত প্রশ্নে একথা বলেছি, আইনগত ব্যাপারটা ভিন্ন ব্যাপার। এটা আইনগত কোনো ব্যাপার না, আমরা নীতিগত প্রশ্ন। আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সত্য বললে আমেরিকার স্বার্থে আঘাত লাগলে কিছুই করার নেই। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশে কথা বলার স্বাধীনতা নিয়ে সংগ্রাম করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সব দায়িত্ব সরকারের উপর বর্তায়। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে ৭৫ বছর এসে এখানে দাঁড়িয়ে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা তথা গণমাধ্যমের স্বাধীনতা তথা কথা বলার স্বাধীনতা, এই সব বিষয় নিয়ে আজকে মানুষকে সংগ্রাম করতে হচ্ছে। ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে নতুন AFIC ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্যাথোলজি ভবন ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। প্যাথোলজি ভবন উদ্বোধন শেষে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামের সেনা প্রাঙ্গণেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হতে আর মাত্র বাকি 2 দিন। শেষ মুহূর্তে জোর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। তবে বেশিরভাগ জায়গায় উত্তপ্ত নির্বাচনের মাঠ। নির্বাচনী আচরণ ভেঙে প্রায়ই প্রার্থী সমর্থকরা জড়াচ্ছেন সংঘাতে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের আশা, শান্তিপূর্ণ পরিবেশেই হবে ভোট গ্রহণ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের প্রতিবেদন।
ঘনিয়ে এসেছে উপজেলা নির্বাচন। প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা এখন তুঙ্গে। প্রচারণা ঘিরে ঘটছে সংঘর্ষের নানা ঘটনাও। বরিশালের সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতা এবং অহেতুক প্রভাব বিস্তারের অভিযোগ। গত বুধবার বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হন একাধিক গণমাধ্যম কর্মী। ফটো সাংবাদিককে যেভাবে আহত করছে, তার ক্যামেরা ছিনতাই করে নেওয়ার জন্য যে সবাই ঝাঁপিয়ে পড়েছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এটা আমাদের সাংবাদিক পেশায় একটা হুমকির একটা নমুনা। স্থানীয় সাংসদের প্রভাব বিস্তারের অভিযোগও পাওয়া যায় বাকেরগঞ্জে। তবে ভোট গ্রহণ সুষ্ঠু হওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। আমাদের আগামী 8 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলায়, এজ এ রিটার্নিং অফিসার হিসেবে একটা সুষ্ঠু নির্বাচন যে পরিবেশ থাকার কথা, আশা করি সেই পরিবেশ আছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জন্য যা করণীয় আমরা করে যাচ্ছি এবং বাকিটুকু করে যাব। নির্বাচন ঘিরে অভিযোগ, পাল্টা অভিযোগ, সংঘাত, সহিংসতায় উত্তপ্ত পাবনার সুজানগর উপজেলা। চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান। আনুষ্ঠানিক প্রচারণায় তা গড়িয়েছে সংঘাতে। সম্প্রতি সংঘর্ষে জড়িয়ে আহত হন পুলিশ সহ অন্তত 20 জন। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ 2 চেয়ারম্যান প্রার্থীর। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে সাধারণ ভোটাররা শঙ্কায় থাকলেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেয় পুলিশ। পিরোজপুর সদর সহ নাজিরপুর ও ইন্দুরকানীতে 3টি উপজেলায় তীব্র গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটাররা বলছেন, যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন তারা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শিডিউল বিপর্যয়ে বিপর্যস্ত ট্রেনের সেবা। রেল কর্তৃপক্ষ বলছেন, গাজীপুরের দুর্ঘটনার প্রভাবে উত্তরবঙ্গগামী সব ট্রেন কয়েক ঘন্টা বিলম্বে ছাড়ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফজলে আদিত্যের রিপোর্ট। টানা 31 ঘন্টা প্রচেষ্টার পর সম্পূর্ণভাবে উদ্ধার হয়েছে গাজীপুরে দুর্ঘটনায় কবলে পড়া সকল ট্রেনের বগি। তবে দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ চলার প্রভাব পড়েছে ট্রেনের শিডিউলে। বেশিরভাগ ট্রেনই কমলাপুর স্টেশন ছেড়েছে কয়েক ঘন্টা বিলম্বে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। 6টায় আমার গাড়ি ছিল ধূমকেতু এবং কয়টায় কমলাপুর স্টেশন থেকে রাজশাহী ছেড়ে যাবে সেটাও তারা বলতে পারেনি। তো অলরেডি 3 ঘন্টার মতো লেট হয়ে গেছে, কিন্তু এখনো ট্রেনের কোনো খোঁজ নেই। আমাদের ট্রেনটা এখনো ছাড়েনি, বাচ্চা নিয়ে সকাল থেকে বসে আছি। কাল 6:30 আসছি আমি 11 সিন্ধু প্রভাতীর যাত্রী, কিশোরগঞ্জ যাব। এখন পর্যন্ত আমাদের ট্রেনের কোনো খবর নেই। কিশোরগঞ্জ 11 সিন্ধুরে যাবো 7:15-তে লেখা, কিন্তু অনেক 12টা বেজে যেতেছে, অন্তমাত কোনো ট্রেন আহনেরও খবর নাই, ছাড়ানোর খবর নাই। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল 6টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা 11টা পর্যন্ত কমলাপুর স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া কিশোরগঞ্জগামী 11 সিন্ধু প্রভাতী, কিশোরগঞ্জ এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, 71 এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেসে শিডিউল বিলম্বিত হয়েছে। যত দ্রুত আমাদেরকে ইনফর্ম করা হোক, যদি কখন যাবে সেই শিডিউলটা দেওয়া হয়, আমরা হয়তো অপেক্ষা করব। যদি দেরি হয় তাহলে অন্য উপায়ে আমরা চলে যেতে চেষ্টা করব। এখন যে বাচ্চা নেই, যে আমরা কতক্ষণ ধরে ঘুরতেছি, তারপরে মনে হয় এতক্ষণ গরমে বাচ্চা বিরক্ত হইতেছে, বাইরেও সহ্য করতে না, ভিতরেও সহ্য করতে পারে। এখন এই বাচ্চাটা কতক্ষণ আমরা অপেক্ষা করবো? সকাল 8:30টায় ট্রেন, আমরা সকাল 5টায় এখানে উপস্থিত হয়েছি। এখন পর্যন্ত ট্রেনের কোনো কেউ খবর দেয় না, বলে না যে কখন ছাড়বে, কি অবস্থায় আছে, কোনো তথ্য দেয় না। উত্তর পশ্চিমাঞ্চলে যে সকল ট্রেন গাজীপুর হয়ে যায় সেগুলো শিডিউল বিপর্যয় হয়েছে। এটি সমাধানে কাজ চলছে। শীঘ্রই ট্রেনের শিডিউল যথাযথ সময়ে আসবে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। গতকালকে থেকে আমাদের আস্তে আস্তে দূরত্ব কমে আসছে। আমাদের যে ট্রেনগুলো অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চল যে ট্রেনগুলো আপনার জয়দেবপুর হয়ে যায় চলাচল করে, সে সকল ট্রেনে কিছু ট্রেন আপনার 4-5টি ট্রেন বিলম্বে চলাচল করছিল। তো আস্তে আস্তে ঠিক হয়ে আসতেছে। এখন 2টো ট্রেন বিলম্বে আছে। আশা করছি আগামীকালকে আমাদের সবগুলো মোটামুটি ঠিক হয়ে যাবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বরিশালের অভ্যন্তরীণ রুটে হঠাৎই বন্ধ হয়ে গেছে বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ কেন, কি বলছেন বাস মালিক শ্রমিকরা? আপনি আসলে যেমনটি বলছিলেন যে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ ছিল দীর্ঘ প্রায় বলতে গেলে 24 ঘন্টা পরেই আজ বেলা 1:30টা থেকে কিন্তু যান চলাচল আবার স্বাভাবিক হওয়া
শুরু করেছে। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যিনি সভাপতি অসীম দেওয়ান, তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি আমাদেরকে যেটা বলেছেন যে এই যে গতকাল থেকে আজ অবধি এই টার্মিনালে যারা অরাজকতা করছে বা এই যাত্রীদের সেবায় আসলে বিঘ্ন ঘটাচ্ছে এবং বিশেষ করে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা আসলে পরিবহন সংশ্লিষ্ট কেউই না। এবং তিনি আমাদেরকে আরো যেটা নিশ্চিত করেছেন যে এই বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তায় তিনি কিন্তু আজ বেলা 1:30 থেকে অভ্যন্তরীণ রুটে, যেটা আসলে গতকাল দুপুর থেকেই বন্ধ ছিল, সেটা কিন্তু চালু করেছেন। এবং এখন কিন্তু আমাদের যাত্রীরা দেখছে যে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু বাস চলাচল শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিকই ছিল। অভ্যন্তরীণ রুটে গুলো, বিশেষ করে অভ্যন্তরীণ 18টি রুটে যে বাসগুলো চলাচল বন্ধ ছিল, সেগুলো কিন্তু পুলিশ প্রশাসনের একটা শক্ত ভূমিকার কারণে এখন চলাচল শুরু করেছে বলেই আমাদেরকে জানিয়েছে বা বাস মালিক গ্রুপ। এবং জয়ী, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আজ বেলা 1টার দিকে কিন্তু এই নতুল্লাবাদ বাস টার্মিনালে পিকেটিং এর সময় পুলিশ কিন্তু 2 জনকে আটক করেছে। তারা হচ্ছেন লিমন এবং ইমরান নামে আসলে 2 জন। আমরা তাদেরকে পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। তারা কিন্তু বরিশাল এই বাস মালিক সমিতি কিংবা পরিবহন বাস মালিক শ্রমিক সমিতি, এই কোন সংগঠনেরই আসলে তারা সদস্য নন। তো তাদেরকে আসলে পুলিশ আটক করেছে এবং এখনো পর্যন্ত কিন্তু বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে প্রচুর আসলে পুলিশ মোতায়েন আছে এবং একই সাথে কিন্তু বাস চলাচল আসলে স্বাভাবিক আছে। আমরা যাত্রীদের সাথেও কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে ভোগান্তির কথা বলেছে, কিন্তু তারপরেও যে অবশেষে যেহেতু বাস চলাচল স্বাভাবিক হয়েছে, এটা আসলে তারা আসলে স্বস্তি প্রকাশ করেছে এ ব্যাপারে। তো এই ছিল বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে এই পরিবহন ধর্মঘট এবং শ্রমিক বিক্ষোভের সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি। 24 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন। বনের কয়েক একর এলাকা এরই মধ্যে পুড়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন প্রায় 2 কিলোমিটার এলাকা নিয়ে বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে। রোববার সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। তাদের সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারা। বাগেরহাট থেকে এস সোহানের প্রতিবেদন, জানাচ্ছেন জুবাইর রাজিন। শনিবার বিকেল 3টার দিকে সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুন লাগার খবর পায় বন বিভাগ। পরে সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা, বনরক্ষী, মোরলগঞ্জ উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। পরে মোংলা ও মোরলগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আমরবুনিয়া এলাকায় পৌঁছায়। রোববার সকাল থেকে শুরু হয় আগুন নির্বাপনের কাজ। ঘটনাস্থল থেকে পানির উৎস প্রায় 2 কিলোমিটার দূরে হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। সুন্দরবনের গাছের গোড়ায় পড়ে থাকা গাছের পাতার স্তূপের মধ্যে আগুন জ্বলছে। 30 থেকে 35 জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন দেখা গেছে। 1.5 কিলোমিটার জুড়ে আগুনের পরিধি হবে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। পাতাগুলোর ভিতর থেকে আগুন জ্বলছে, আর আগুন ধরে যে গাছের গোড়া আগুনে সম্পূর্ণ জ্বলে যাইতেছে, মানে ফুস করে আগুন উঠে সম্পূর্ণ গাছ ধরে যাইতেছে। আমরা 5-6 জন আইসে আমরা ভিতরে গেছি, যাওয়ার পরে দেখি যে চারদিকে শুধু আগুন আর আগুন। আগুনের খবর পেয়ে স্থানীয়দের নিয়ে বনে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করা হয় বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। ভোলা নদী থেকে 1-1.5 কিলোমিটার ভিতরে গহীন বনের ভিতরে লেগেছে। আনুমানিক 3-4 জায়গায় আগুন আছে, পুরোপুরি আমরা এখনো নিরূপণ করতে পারিনি। এর আগে 2021 সালের 3 মে সুন্দরবনের দাসের ভাড়ানি এলাকায় আগুনে 3 একর বনভূমি পুড়ে যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এস সোহান। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সকাল থেকে কিন্তু অগ্নি নির্বাপনের জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ডের 2টি ইউনিট এই অগ্নি নির্বাপনের কাজ করছে। এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি এবং এই আমরবুনিয়া এলাকার আশেপাশের যারা বাসিন্দা ছিল তারাও কিন্তু যুক্ত হয়েছেন অগ্নি নির্বাপনের কাজে এবং
সুন্দরবনের অভ্যন্তরে যাতে বিশাল এলাকা জুড়ে এই আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কিন্তু যেখানে আগুন ধরেছে তার চারিপাশে ফায়ার ক্যানেল বা পরীক্ষা খনন করা হচ্ছে যেখান থেকে আগুন ছড়াতে না পারে। বন বিভাগের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানা যায়নি এবং এটা জানার জন্য চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি আগামী 7 দিনের মধ্যে এই সুন্দরবনে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেন আগুন লেগেছে এই তথ্য দিবেন। এক কথায় আমরা বলতে পারি এই সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সবাই একযোগে কাজ করছেন। বন বিভাগ এবং প্রশাসনের আশা খুব দ্রুত সময়ের মধ্যে এই আগুন নিয়ন্ত্রণে আসবে। সুন্দরবনের আমরবুনিয়া এলাকা থেকে এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। সংবাদ দুপুরে আরো থাকছে। ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, এবার মশার ঘনত্ব বেশি। চট্টগ্রাম বরিশালে বাড়বে সংক্রমণ, মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি। তীব্র দাবদাহ কিছুটা কমায় সারা দেশে আজ খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ছুটি শেষে স্কুল কলেজ খোলায় বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান স্কুল কলেজ কর্তৃপক্ষ। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। 1 মাস দাবদাহের পর কিছুটা স্বস্তি ফিরেছে আবহাওয়ার পূর্বাভাসে। কমতে শুরু করেছে তাপমাত্রা। সেই সাথে তাপপ্রবাহের ছুটি শেষে খুলেছে সব ধরনের মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকেই সারা দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের শর্ত মেনেই চলে সব ধরনের কার্যক্রম। ছুটি শেষে স্কুল কলেজ খোলায় বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্কুল বন্ধ দিয়ে বা রেখে দেওয়া উচিত না, কারণ দেখা যায় যে স্কুল যদি আমরা বন্ধ করে রাখি আমাদের পড়াশোনায় অনেক ঘাটতি হয়ে যাচ্ছে। আমরা তো সিলেবাস শেষ করতে পারছি না, পরীক্ষা আসলেই তো আমরা সহজে তো কিছু পারবো না। এই গরমের কারণে আমরা বই পড়াতে অনেক পিছিয়ে গেছি, সিলেবাসে অনেক সমস্যা হয়ে গেছে। এ সময় শিক্ষার্থীরা ছুটির পরিবর্তে ক্লাসের প্রতি বেশ আগ্রহ প্রকাশ করেন। ভালো লাগছে, স্কুলে পড়াশোনা করছি ওটা ভালো, বাসায় অনেক বোর লাগছে অনেক। স্কুলে আসি, পড়াশোনা করি, খেলাধুলা করি, খুব ভালো লাগতেছে। ভালোই লাগে আসলে স্কুলে সবার সাথে দেখা হলে, মানে মনের মধ্যে একটা শান্তি আসে। আর বাসায় থেকে অত কিছু তো আর করা যায় না। সতর্কতা অবলম্বন করে খোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজধানীর ভিকারুন্নেসা স্কুলের প্রধান শিক্ষক কিকা রায়চৌধুরী। তাপ প্রবাহের কারণে যে বন্ধটা ছিল, সামনের প্রত্যেকটা শনিবার যদি আমরা ক্লাস নেই, আশা করি আমরা এই সিলেবাসটা ঠিকমতো কভার করতে পারবো। আর ম্যানেজমেন্টের কথা যেটা বলছেন, সেই ম্যানেজমেন্ট তো আমরা প্রথম 28 তারিখে যখন খুলেছে তখনই নিয়েছিলাম সব, এবং তারপরে সেটা আমরা চলমান রেখেছি। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। টানা তাপপ্রবাহের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আর আগামী 1 সপ্তাহ যাবৎ সারা দেশে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কমলেও এখনও গরমের হাঁসফাঁস কাটেনি। নিয়াজ মুর্শিদের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রাজিন। 1 মাস ধরেই গরমে হাঁসফাঁস সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জনজীবন। গেল কয়েকদিনের থেকে আজকের তাপমাত্রা কিছুটা কম থাকলেও কাটেনি গরমের হাঁসফাঁস অবস্থা। স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও বলছে এই তাপপ্রবাহের কারণে স্কুলের ক্লাস আর বাসায় পড়াশোনা করতেও কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে। স্কুলের সব ঠিকই আছে, কিন্তু এরকম গরমের মধ্যে বাসায় যে একদম বেশি টায়ার্ড লাগে। এই গরমেও মনে হচ্ছে টিকা খুবই কষ্টকর। এখন সব স্টুডেন্টরা তো আর ফ্যানের নিচে বসতে পারে না। আজকের অবস্থাটা আমার কাছে ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে জানি না, আচ্ছা আমার কাছে খুব ভালো লাগছে। গরমে তো জীবনযাপন করা খুবই কঠিন। এখন যে অবস্থাটা, ঘরেই থাকা খুব মুশকিল। তাপমাত্রা এইভাবে থাকলে তো অনেক কষ্টকর হয়ে যাবে সবার জন্য। তবে আবহাওয়া অফিস জানায় তাপমাত্রা আজ থেকে কমতে শুরু করেছে। আর আগামী 1 সপ্তাহ যাবৎ দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের যে বৃষ্টি, সেটা কিন্তু বর্ষাকালের বৃষ্টির মতো নয়। এটা ডিউরেশন খুব বেশি হয় না, আধা ঘন্টা থেকে 2 ঘন্টা, ম্যাক্সিমাম হয়তো 2.5 ঘন্টা এরকম হতে পারে। তো সেই কারণে বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আবার দেখবেন যে রৌদ্র উঠে গেছে।
তো এই জন্য এই সময় যে বৃষ্টি হলে যে টেম্পারেচার যে একদম ফল করে যাবে তা কিন্তু নয়। তারপরেও বিগত সময়ে যে ধরনের তাপমাত্রা ছিল, এখন এই বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিছু কিছু সময় পরে হলে তখন দেখা যায় যে তাপমাত্রা কিছুটা কমে আসবে। এছাড়া আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগেরও দুই এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টিপাত এবং বজ্রঝড় এবং সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। গতকাল থেকে এ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে 83 মিলিমিটার, আর সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় 67 মিলিমিটার। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। 43 বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এবারের এপ্রিলে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মাত্র 1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পুরো মাস জুড়ে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 91% কম। ফলে খরায় পরিণত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন আগামী বছরগুলোতে বাড়তে পারে উষ্ণতা ও খরার পরিমাণ। এর মধ্যে মুক্তির জন্য মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার দেশগুলোর মতো কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিতে পারে বাংলাদেশ। তবে এর ব্যয়বহুলতা ও পরিবেশের উপর ক্ষতিকর দিক বিবেচনা করে আর গবেষণা দরকার। রিয়াজ মুর্শিদের প্রতিবেদনে বিস্তারিত। এপ্রিলের দাবদাহ ছাড়িয়েছে 43 বছরের রেকর্ড। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। মেয়ের শুরুতে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় এক ঝলকে বৃষ্টির দেখা গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল জুড়ে বৃষ্টিপাত রেকর্ড হয় মাত্র 1 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 91% কম। বিশেষজ্ঞরা বলছেন গড় বৃষ্টিপাতের পরিমাণ সামনের বছরগুলোতে আরও কমবে, বাড়বে উষ্ণতা ও খরা। এখন থেকে আরও 20 বছর 30 বছর পরে তাপমাত্রা 2 ডিগ্রি গড় বাড়বে। 2050 সন নাগাদ এটা 2 ডিগ্রির উপরে বেড়ে যাবে। 60-70 সন নাগাদ এটা 3 ডিগ্রিতে চলে যাবে। 2050 সাল নাগাদ আমরা কার্বন নেট জিরোতে যাওয়ার কথা, 30 সাল নাগাদ প্রায় অর্ধেক কমিয়ে আনার কথা। তো সেইভাবে বাস্তবায়ন হচ্ছে না প্যারিস এগ্রিমেন্ট, এবং এই তাপমাত্রা বৃদ্ধি আরও বাড়তে থাকবে। তীব্র খরায় ফেটে চৌচির ফসলি মাঠ, ক্ষতির মুখে কৃষিজীবীরাও। এ অবস্থায় গরম থেকে বাঁচতে চীন, মধ্যপ্রাচ্য কিংবা উত্তর আমেরিকার মতো বাংলাদেশেও কৃত্রিম বৃষ্টিপাতের প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন জলবায়ু বিশেষজ্ঞরা। দুবাইতে 2 দিনে 250 মিলিমিটার বৃষ্টি, তার তুলনায় অনেক বেশি বৃষ্টির রেকর্ড আমাদের এখানে আছে। 2004 সনে হয়েছে। কোন বছর ঘটবে এটা তো বলতে পারি না, কিন্তু আমাদেরকেও ওই আবুধাবি, দুবাইয়ের মতো বেশি বৃষ্টির জন্য প্রস্তুত থাকা জাতীয় অভিযোজন পরিকল্পনায় বলা আছে। লোডশেডিং সম্ভব, সেটা মানে দুবাই এটা এক্সারসাইজ করেছে, তারপরে চায়না করেছে। এটাকে পাইলট প্রজেক্ট নিয়ে এটা এক্সারসাইজ করতে হবে, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ভূমির কোনো ক্ষতিগ্রস্ত হয় কিনা। তবে কৃত্রিম বৃষ্টি ব্যয়বহুল, এছাড়া কৃষি প্রধান দেশে এটি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণও হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। অত্যাধিক তাপমাত্রার আর বিষয়টি মাথায় রেখে বা বৃষ্টিবিহীন বা বৃষ্টির ছায়া এই সময়টিকে আমরা ওভারকাম করার জন্য বিজ্ঞানের বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে যদি কৃত্রিম বৃষ্টিপাত ঘটাই, সেটিও একইভাবে প্রকৃতির উপরে একটা প্রেশার হয়ে যাবে। আর্টিফিশিয়াল মেজার্স আসলে আমাদের জন্য সাস্টেনেবল হবে না, অত্যন্ত ব্যয়বহুল, এবং ওটার ফলে আরও কিছু নেগেটিভ কনসিকুয়েন্সেস নিয়ে আসতে পারে, যেমন হঠাৎ করে অনেক বন্যা দেখা দিতে পারে, হেইল স্টর্ম হতে পারে। এখনই কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিয়ে রাখলেও প্রয়োগের বিষয়ে আরও গবেষণা দরকার বলছেন বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ডিবির মুখপাত্র হারুনুর রশিদ জানান, মিল্টন সমাদ্দার সাইকোতে পরিণত হয়েছে। তিনি তথাকথিত মানবতার ফেরিওয়ালা কিভাবে হলেন, তার অর্থের উৎস কি, এসব বিষয়ে মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওনাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও 1,85,00,000 টাকা আছে, এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন? তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে, কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নেন। আমি সরকারি চাকরি করি, সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নেন। তার ওয়াইফকে সে যে ডেথ সার্টিফিকেট নিজেই সাইন করেন,
তার স্বামীর স্বীকারোক্তি দেখানো হয়েছে এবং সে ওই আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায়। এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না, উনি কেন থানাকে অবহিত করলেন না? আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মাঠের গবেষণা বলছে গেল কয়েক বছরের তুলনায় এবছর মশার ঘনত্ব বেশি। তবে ঢাকার চেয়ে চট্টগ্রাম ও বরিশালে ডেঙ্গুর সংক্রমণ তুলনামূলক বেশি হতে পারে। পরিস্থিতি ভয়ানক হতে পারে সব জেলা উপজেলায়। এজন্য বৃষ্টি শুরুর আগে মশার বংশবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছর সারা দেশে ডেঙ্গুর সংক্রমণে হাসপাতালে ভর্তি হয় 3,20,000 মানুষ, আর এতে মৃত্যু হয় 7 শতাধিক রোগীর। চলতি বছর ফেব্রুয়ারি মার্চে সংক্রমণ কিছুটা কম হলেও এপ্রিল থেকে ফের বাড়ছে সংক্রমণ। গেল বৃহস্পতিবার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 19 জন। ডেঙ্গু নিয়ে সারা বছর গবেষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ বর্ষার আগে চালানো একটি জরিপ বলছে চলতি বছর ডেঙ্গুর সংক্রমণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। বৃষ্টিপাতটা শুরু হলে তাপমাত্রা কমে আসবে, মশার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি হবে। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা তো যে ছোট বড় পাত্র ব্যবহার করি, খাবার দাবারের প্যাকেট থেকে শুরু করে আইসক্রিমের প্যাকেট, মানে কোন কাপ, গ্লাস, বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি, এই জিনিসগুলোতে বিভিন্ন জায়গায় পড়ে থাকে, সেখানে পানি জমা হবে, বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি জমা হলেই এডিস মা মশা যেগুলো বেঁচে আছে সেগুলো ডিম পারবে, ডিম পেড়ে তার প্রজননটা বাড়বে এবং সামনের দিনগুলোতে ডেঙ্গু বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে। এবার ডেঙ্গুর সংক্রমণ ঢাকার 2 সিটি কর্পোরেশনের চেয়ে চট্টগ্রাম ও বরিশালে বেশি হতে পারে। সেই সঙ্গে সব জেলা উপজেলায় এবার ডেঙ্গুর প্রভাব যে কোনো বছরের হিসেব ছাড়িয়ে যাবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। যেটা বেশি আমার কাছে অ্যালার্মিং মনে হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা, কক্সবাজার এলাকা, বরগুনা, বরিশাল, চাঁদপুর, গাজীপুর, এই জেলাগুলোতে আমরা কিন্তু এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি অন্যান্য বছরের তুলনায়। এবছর বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে ডেঙ্গু ছড়াবে। এটি নিয়ন্ত্রণ করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং এ কারণে যে আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আসলে মশা নিয়ন্ত্রণের কিন্তু সক্ষমতা আমাদের নেই। গেল বছর ডেঙ্গু রোগীদের চাপ সামলাতে হিমশিম অবস্থা ছিল হাসপাতালগুলোর, সঙ্গে তরল স্যালাইনের দেখা দেয় তীব্র সংকট। এবার বৃষ্টি শুরুর আগেই মশার বংশবিস্তার রোধ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। চট্টগ্রামে দ্বিতীয় টি-20তে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা 6টায়। ধারাবাহিক দুরবস্থা বিরাজ করছে দেশের পুঁজিবাজারে। অব্যাহত দরপতনের কারণে নতুন বিনিয়োগ নেই, এতে তারল্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পুঁজিবাজার। গেল 4 মাসে মূলধন হারিয়েছে প্রায় 76,762 কোটি টাকা। এ পরিস্থিতি মোকাবেলায় বিএসইসির পক্ষ থেকে নতুন উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজে আসছে না। এমন টালমাটাল অবস্থায় বিনিয়োগকারীদের উদ্বেগ শুধু বাড়ছেই। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। শেয়ারের বড় পতন ঠেকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা। নতুন চেষ্টা হিসেবে পুঁজিবাজার মূল্যসীমা বেঁধে দিয়েছিল বিএসইসি। সে উদ্যোগেও প্রতিফলন হয়নি বাজারে। আশা ছিল নির্বাচনের পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরে বাজারে লেনদেন কিছুটা গতি ফিরলেও বাড়েনি শেয়ারের হাতবোতলের পরিমাণ। কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন তারল্য সংকট, ভালো কোম্পানির অভাব, গুজব, মার্জিন ঋণের ফোর্স সেল সহ নানা কারণে পুঁজিবাজার মুখ থুবড়ে পড়েছে গত 4 মাসে। গেল 8 জানুয়ারি থেকে 2 মে পর্যন্ত শেয়ার বাজার মূলধন হারিয়েছে 76,762 কোটি টাকা। বিশ্লেষকদের মতে মোটা দাগে শেয়ার বাজারে 2 ধরনের সংকট চলছে। এক, বিনিয়োগকারীদের আস্থাহীনতা, 2, বাজারে ভালো কোম্পানি না আসা। আমি যদি একটা ভালো স্টক মার্কেট চাই তাহলে ভালো কোম্পানির লিস্টিং আনতে হবে। এখন ভালো কোম্পানি কারা? যাদের টার্নওভার বেশি, যাদের আর্নিং বেশি, যারা এর মধ্যে বিদেশি কোম্পানি বেশ কয়েকটা আছে যারা শেয়ার বাজারের বাইরে আছে এখনো, কিন্তু ওটা অন্য দেশে কিন্তু ঠিকই শেয়ার বাজারে আছে। তো এখন আমাদের হাই আপসের পলিসি মেকার্সরা যদি এটা ক্যাশ না করে, চিন্তাতে না আনে, তো আমার মতো লোকে বলবো তো লাভ নাই। আজকে যদি বড় কোম্পানি লাইক গ্রামীণ, বিএটি বা ওয়ালটন এরা যদি বিনিয়োগ না করে
তাহলে স্টক মার্কেট কীভাবে উঠবে? কাজে তাদেরকে বড় করতে হবে। তারা যদি ডাইনামিক্স হয়, স্টক মার্কেট ডাইনামিক হবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এরই মধ্যে তারল্য সংকট মোকাবেলায় তহবিল সংগ্রহের প্রচেষ্টা আছে বলে জানান বিএসসিসির কমিশনার। অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে তারা গত কয়েক বছর ধরে বেশ কিছু ফান্ডের রেজিস্ট্রেশন এখান থেকে পেয়েছে। এই ফান্ডগুলোর অবশ্যই মার্কেটে আসবে, এগুলো সংগ্রহ হচ্ছে, এগুলো আসবে, সেগুলো পুঁজিবাজারকে ব্যাপক সহায়তা করবে। এছাড়াও আরও কিছু ফান্ড, বিদেশ থেকেও কিছু ফান্ড যেগুলোর কথাবার্তা বিভিন্ন পর্যায়ে হয়েছে এবং আসছে, সেগুলো হয়তো আমাদের বাজারে অচিরে আসবে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে 200 কোটি টাকা তহবিল আসছে বলে জানান বিএসসিসির মুখপাত্র। তিনি জানান মিউচুয়াল ফান্ড, ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিনিয়োগের কাজ করছে শেয়ার বাজারে। নতুন মিউচুয়াল ফান্ডের নিবন্ধন আমাদের কাছে প্রসেস ছিল, এগুলো দ্রুত অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো আমরা আশাবাদী যে এই মিউচুয়াল ফান্ডগুলোর ফান্ড সাইজ ডিক্লেয়ার করার পরে ইনভেস্টমেন্টে আসবে, তার একটা বড় অংশ তালিকাভুক্ত সিকিউরিটি ইনভেস্টমেন্ট আসবে, এতেও কিছুটা ডিমান্ড ক্রিয়েট করবে। ব্যাংকিং খাতের নাজুক অবস্থার পাশাপাশি পুঁজিবাজারে বেহাল অবস্থা সরকারের উন্নয়নের কর্মকাণ্ডের ইমেজকে প্রশ্নবিদ্ধ করে রাখছে কয়েক বছর ধরে। এই অবস্থার পরিবর্তনের পাশাপাশি এই অবস্থার জন্য কারা দায়ী তাও খুঁজে দেখার পরামর্শ বিশ্লেষকদের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে চলমান সিরিজের দ্বিতীয় টি-20তে সন্ধ্যা 6টায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া, আর জিম্বাবুয়ের লক্ষ্য সিরিজে সমতায় ফেরা। রিফাত আঞ্জুমের রিপোর্ট। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ জয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের লক্ষ্য এবার সিরিজে এগিয়ে যাওয়া। বিশ্বকাপের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামবে টাইগাররা। প্রথম টি-20তে বোলারদের পারফরমেন্স বেশ ভালো। প্রতিপক্ষ বিবেচনায় তাসকিন সাইফুদ্দিনরা বেশ দাপট দেখিয়েছে। টাইগারদের জন্য ইতিবাচক দিক ছিল দারুণ পারফরমেন্সে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের ফিরে আসা। বোলিং বিভাগ নিয়ে চিন্তা করতে হচ্ছে না টাইগারদের। সহজ লক্ষ্য তাড়া করে বেশ সহজেই ম্যাচ জিতলেও রয়েছে আক্ষেপ। টিম ম্যানেজমেন্টের চিন্তার বড় কারণ ওপেনার লিটন দাসের অফ ফর্ম। চলতি বছর সব ফরম্যাট মিলিয়ে 8 ম্যাচ খেলে করেছেন মাত্র 111 রান। বিশ্বকাপের আগে লিটনের এই ফর্মহীনতাই বড় সমস্যা। তাই প্রত্যাশিত জয়ের পাশাপাশি লিটনের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়েও চাইবে নিজেদের ফিরে পেতে। বিশ্বকাপ বাছাই পর্বের ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে মরিয়া আফ্রিকা অঞ্চলের দলটি। বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরতে মাঠে নামবে জিম্বাবুয়ে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। শুরু হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ মোবাইল গেমিং টুর্নামেন্ট মোবাইল ম্যানিয়া। জনপ্রিয় স্পোর্টস প্ল্যাটফর্ম ডিসকভারি ওয়ান ও এয়ারটেল যৌথভাবে আয়োজন করছে টুর্নামেন্ট। রোববার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। টুর্নামেন্টে থাকছে জনপ্রিয় 3 গেম, ফুটবল, কল অফ ডিউটি ও মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এরই মধ্যে নিবন্ধন শুরু হয়েছে। এবারে টুর্নামেন্টে বিজয়ীদের জন্য থাকছে মোট 30 লাখ টাকার পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটার চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং ডিসকভারি ওয়ান লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কো ফাউন্ডার সাদাব হোসেন। এ পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। সত্য কথায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই বললেন কাদের। বাক স্বাধীনতা নিয়ে সংগ্রাম করতে হচ্ছে অভিযোগ মঈন খানের। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট 8 মে, প্রচারণা শেষ হচ্ছে কাল। প্রভাব বিস্তারের অভিযোগ, আচরণ বিধি লঙ্ঘনের হিড়িক। গাজীপুরের দুর্ঘটনার প্রভাব কাটেনি এখনও, শিডিউল বিপর্যয়ে লন্ডভন্ড ট্রেনের সেবা। স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ভোগান্তি। 24 ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, ছড়িয়ে পড়ার আশঙ্কা। পানি ছিটানো হচ্ছে হেলিকপ্টার থেকে। এবং তাপমাত্রা কমে আসায় খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, গরমের তীব্রতা কমেছে অনেকটাই। সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।